বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটি নতুন ভূতের গল্প নিয়ে হাজির। তো আজকের গল্পটি হচ্ছে একটি প্রতিশোধের গল্প। গল্পটি হচ্ছে গধুলিপুর গ্রামের। গ্রামটি বেশ বড়। গ্রামের লোক সংখ্যাও অনেক বেশি, মানে প্রচুর মানুষ বাস করেন ওখানে। আর গ্রামটিও খুব সুন্দর পরিবেশ দেখতেও। তো গ্রামের যে মোড়ল ছিল, সেখানে দাপট ছিল তার, প্রতাপ নারায়ণের। উনি হচ্ছেন গ্রামের মোড়ল বা জমিদারও বলতে পারেন। তো গ্রামে তো ভালোই দাপট ছিল তখনকার টাইমে। আগেকার টাইমে তো জমিদারের দাপট ছিল। তো গ্রাম মোড়লের ছেলে রনিত সবাইকে ভয় দেখিয়ে বেড়াতো, আর কেউ রনিতের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কিন্তু রনিত কিন্তু একা ছিল না, গ্রামের আরো ডাকাবুকো ছেলেরা ওর বন্ধু ছিল। মোটামুটি ওদের একটা বড় গ্যাং ছিল কিন্তু রনিতের। রনিত ছিল হেড, আর গ্রামের আরো অনেক ছেলে, ইয়াং ছেলে তার বন্ধু ছিল। কিন্তু ডান হাত বাম হাত যদি বলতে পারো, সেটা ছিল আশিস আর সৌমেন। মানে আশিস ডান হাত, সৌমেন বাম হাত বলতে গেলে। মানে বলার আছে বড় বড় মাফিয়াতে যেমন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড থাকে, ঠিক সেরকম আশিস আর সৌমেন ও ডান হাত বাঁ হাত। তারপর বাকি আরো অনেক বন্ধু মানে আছে আর কি গ্রামের মধ্যে। তো গ্রামে অনেক সময় অনেককে বিরক্ত করতো, কিন্তু কারোর বিরুদ্ধে মানে কেউ ওর বিরুদ্ধে মুখ খুলতো না। এর আগে খুলতে চেষ্টা করেছে, কিন্তু তারাই বিপদে পড়েছে অ্যাকচুয়াল বলতে গেলে। গ্রামে পড়ে পাড়ার মোড়ে একটি বয়স্ক লোকের হোটেল ছিল, সেখানে গিয়ে শুধু শুধু আড্ডা মারতো। তার জন্য অনেক কাস্টমারও বিরক্তি হতো আর কি। মানে হোটেল স্টেশনের কাছে ছিল, অনেক কাস্টমার বিরক্তি বোধ করতো, মানে শুধু শুধু গিয়ে আড্ডা মারতো আর কি। তো সেটা আবার বয়স্ক লোক কি বলবে, বলতে গেলেই তো মানে বুঝতেই পারছেন, ইয়াং ছেলে, তারপর তো গ্রামের মোড়লের ছেলে, ব্যাপার একটা আলাদা। তো বয়স্ক ভদ্রলোক কিছু বলতো না আর কি। বলে কি লাভ, ওনার হয়তো আর কেউ বেরাবেন না, আর গ্রামের কেউই ওনার বিরুদ্ধে কথা বলতে পারে না। বলা হয় নাকি অনেক দুর্তক্ষ হাত ছিল নাকি ওনার। তো একটা কথা, যতই হাত থাকুক, পাপ করলে আর শাস্তিও তাকে একদিন পেতে হয়, সে যতই পাওয়ারফুল হোক কেন, যত বড়ই সে পাওয়ারফুল লোক হোক, একবার না একবার তাকে শাস্তি পেতেই হবে। চিরকাল চিরস্থায়ী কোনো কিছু হয় না। আজকে যে পাওয়ারফুল, কালকে সে একবার দুর্বলও হতে পারে, বা আজকে যাকে দুর্বল দেখছে, সে এক সময় হয়তো অনেক পাওয়ারফুল হয়ে যাবে। এটা সময়ের খেলা। তো রনিতের বয়স হয়ে গেছিল মোটামুটি 33 কি 34 বছর বয়স হয়ে গেছিল। ওর বিয়ে ঠিক করে ঘরে। তো রনিতের ওর বিয়ে করার ইচ্ছে ছিল না, মানে ওর অনেকগুলি কিন্তু মেয়ে বন্ধুও ছিল, গার্লফ্রেন্ড ছিল, কিন্তু রনিতের বিয়ে করার ইচ্ছা যায় না। কিন্তু ওর বাবা জোর করে। ওর মা কিন্তু ভালো ছিল, মা কিন্তু ওর বাবার এইসব কাজের জন্য বা ওর ছেলের এইসব কাজের জন্য কিন্তু মোটেও পছন্দ হতো না। কিন্তু মায়ের কিছু বলার ছিল না, মা কিন্তু চুপচাপই থাকতো ওর বাবার কাছে। কিন্তু মা একবারই পছন্দ করতো না ওর ছেলের এই কর্মকাণ্ড দেখে। আর ওর বাবা তোকে সাপোর্ট করে, তাহলে সেই জিনিসটা সীমিত হচ্ছিল। তো তো ওনার মা দেখলো যদি ছেলে বিয়ে হলে যদি একটু শান্ত হয় ছেলে। তারপর হলো কি, পিয়ালি বলে একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। ওর বাবা কিন্তু মধ্যবিত্ত, এই গ্রামেরই মেয়ে আর কি, গ্রামের শেষ প্রান্তে থাকে একটি মেয়ে ভদ্রলোকের। তো বিয়ে ঠিক হয়। তো বিয়ে তো করে নেও, কিন্তু মানে কিছুদিন পর, মোটামুটি কিছুদিন পর ভুল হবে হয়তো, মানে মোটামুটি কয়েক মাসের মধ্যেই শোনা যায় ও আত্মহত্যা করেছে পিয়ালি। ওর বাবার কানে খবরটা পৌঁছায়। পিয়ালির মেয়ে ছেড়ে তো কেউ নেই। পিয়ালির মা ছোটবেলাতেই মারা গেছিল। ওর বাবাই একমাত্র সম্বল ছিল, মানে এক অপরের সম্বল বলতে গেলে। মানে পিয়ালির বাবা বা মানে একবারে অবস্থা খারাপ বলতে গেলে। তোরাও তো কান্নাকাটিতে মানে একবারে অবস্থা খারাপ, ওটা তোর বলে বোঝানো যাবে না ওটা।
একটা বাবা যদি একমাত্র মেয়ে মারা যায় সেটা আর কি বলে বোঝাবো এটা গল্পতে। তো অবস্থা খুবই খারাপ। তো গ্রামের কিন্তু অনেকেই জানে ব্যাপারটা। তাকে প্রচণ্ড টর্চার করা হতো পিয়ালিকে। কিন্তু অনেকে যে ভয় করতো গ্রাম্যকে আর ওর ছেলের যে দলবলকে ভয় করতো বলে ওর পিয়ালির বাবাকে ওনাকে বলতে ভয় পেয়েছিল যে আমি হয়তো পিয়ালির বাবাকে বলে দেবো, কিন্তু পিয়ালি বাবা হয়তো বলবে ব্যাপারটা, তখন হয়তো আমার বিপদ হতে পারে। এই ভয় মানে মানুষের একটা মনের মধ্যে ভয় থাকা, ওই জন্য এই ভয়ে কিন্তু পিয়ালির বাবাকে অনেকে জানার সত্ত্বেও ব্যাপারটা জানায়নি। কিন্তু পিয়ালির বাবা পরে বুঝতে পারে ব্যাপারটা যে আমাকে টর্চার করা হয়। ওটা তো একবার একদিন না আজকে না হোক কালকে তো এক্সপোজ হয়ে যাবে যে কি হয়েছিল ব্যাপারটা। তো পিয়ালির বাবা সব কিছু জানতে পারলো পরে। জানার পর তো পুলিশ তারা করে তো মানে কোনো প্রথমত দেখুন পাওয়ারফুল লোক প্রথমত, দ্বিতীয়ত কোনো প্রমাণ নেই। তাহলে ওর বাবা কি করবে তাহলে? আর একটা একটা বুড়ো লোক আর কতক্ষণ ওদের বিরুদ্ধে লড়াই করতে পারে পাওয়ারফুল লোকেদের বিরুদ্ধে? তো আস্তে আস্তে ও পিয়ালির বাবা চুপ হয়ে বসে রইল ঘরে। ওর বাবার একটা চায়ের দোকান ছিল ঘরের সামনে, কিন্তু প্রার্থনা করতো যে একদিন না একদিন শাস্তি হবে ওদের। আমি হয়তো পারলাম না, কিন্তু কেউ না কেউ শাস্তি ওকে ঠিকই দেবে। দিয়ে তারপরে কিছু মানে 1-2 বছর পর ওই গ্রাম মোড়লের ছেলের রনিতের আবার বিয়ে ঠিক হয়। এবার যার সাথে বিয়ে হয় তার বাবাও কিন্তু কম পাওয়ারফুল নয়। তার বাবা হচ্ছে বড় একজন পুলিশ অধিকারী, পুলিশের একজন বড় পদে থাকেন আর কি। মানে বলতে গেলে একটা পাওয়ারফুল বলতে পারেন যদি বা। তো বিয়ে ঠিক হলো। তো রনিতের সোনালীকে দেখে পছন্দ হলো। মানে ওর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে সোনালী। সোনালীকে দেখে রনিতেরও পছন্দ হলো। রনিত দেখলো না বেশ বড় ঘর, বেশ দেখে বোঝা যাচ্ছে অবস্থাপূর্ণ ঘর। তো রাজি হয়ে গেল। তো প্রথমে ও ভেবেছিল যে একেও ওই পিয়ালির মতো টর্চার করবো, কিন্তু দেখলো পিয়ালির সিচুয়েশনটা আলাদা ছিল আর এর সিচুয়েশনটা আলাদা। বাবা যেন বড় পুলিশ অধিকারী করবেন, সুতরাং অতটা জিনিসটা সোজা হবে না যতটা ভাবছি আমরা। কিন্তু হ্যাঁ, সোনালী মেয়েটি কিন্তু ভালো ছিল। ও কিন্তু শ্বশুর শাশুড়িকে সম্মান করতো, ওর স্বামীকে সম্মান করতো। তাই রনিত অতটা মানে আগের থেকে একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু ভিতরে জিনিসটা যাবে কোথায়? তো ওর তো ব্যাপারটা হচ্ছে ওর যে রাইট হ্যান্ড ছিল মানে মানে যে মেন বন্ধু ছিল আশিস, ও কিন্তু মাঝে মাঝে টোটো চালাতো। মানে ও নিজস্বই টোটো বলতে গেলে গ্রামের মধ্যে টোটো চালাতো। আর না হলে তো সব এক জায়গাতে জড়ো হতো। তো গ্রামের মধ্যে টোটো চালাতো। তো একদিন বর্ষার রাত ও টোটো নিয়ে গ্রামের মোড়ে গেছে। মোড়ে দেখলো কেউ তো সেরকম প্যাসেঞ্জার নেই। কয়েকজন প্যাসেঞ্জার এলো, অনেকক্ষণ পর ওয়েট করলো। ওয়েট করার পর কয়েকজন প্যাসেঞ্জার এলো। দেখলো একজন বয়স্ক ভদ্রলোক চেপে বসলেন। ও কিছুটা গেল, হঠাৎ দেখলো একটা মেয়ে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আর ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে দেখলো, তখন ডাকলো যে ও দিদি কোথায় যাবেন কোথায় যাবেন? তো তখন বললো যে আমি গধুলিপুরে যে শ্মশানটি আছে তার আগে নামবো। তো এত রাতে শ্মশান দিকে যাওয়াটা মানে একটু ভয় পেলো আশিস। তো বললো কোনো ব্যাপার না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি বসুন। তো তো এক কিছুটা যাওয়ার পর ওই বয়স্ক ভদ্রলোকটি নেমে গেল। মানে টোটোতে ওই মেয়েটি আর আশিস। টোটো চলছে, রাতের বেলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কিন্তু আশিস একটু ভয় পেলো আর কি। কিন্তু এখনকার যুগে আবার কে মাথায় ঘোমটা দিয়ে থাকে আবার, এটা একটু অদ্ভুত লাগলো একটু। ও তারপর জিজ্ঞাসা করলো যে ম্যাডাম আপনি মাথায় মানে দিদি আপনি মাথায় কেন ঘোমটা দিচ্ছেন? এখনকার যুগে তো এসব মানে না, খুব কম মেয়েই আছে মানে। তখনও কিন্তু উত্তর দিল না যে আমি এরকম বা আমি এইসব রীতি রেওয়াজ মানি, এরকম কোনো কিন্তু উত্তর দিল না। তো
তো শেষ প্রান্তে গ্রামের শ্মশানের আগেটা পৌঁছে যায় ওরা। তো বললো দিদি নেমে যান, আপনার স্টপেজ চলে এসছে। ওই দিদি তো আর নামার কোনো ইচ্ছা নেই, বসেই রয়েছে। তো কিছুক্ষণ পর একটু বিরক্তি বললো, আরে দিদি আপনি নেমে যান, চলে এসছে আপনার স্টপেজ, আমাকেও তো এবার বাড়ি যেতে হবে, আপনি বসে আছেন যে। তো তখন খিলখিল করে হাসতে শুরু করলো, যে এখনো তুই আমাকে চিনতে পারলি না। তো তখন আশিস রেগে বললো যে আরে ম্যাডাম আপনাকে চিনবো করে, আপনার মুখটা একটু ঢাকা। তো তখন মেয়েটি হাসতে হাসতে নিজের মুখটা খুললো, মুখটা খুলেও চিনতে পেরেবো সঙ্গে সঙ্গে। চারিদিকে আঘাতের দাগ, হাতে পায়, মানে যেমন টর্চার করলে যেরকম হয় ঠিক সেই রকম, চারিদিকে আঘাতের জন্য একটা দাগ। আর মেয়েটিকে দেখলো, মেয়েটি আর কেউ না, মেয়েটি হচ্ছে পিয়ালি। কি, তখন জোরে বলে উঠলো, কি আশিস দাদা চিনতে পারছেন? তখন ভয়ে গলা শুকিয়ে গেছে আশিসের, ও কিছু বলতেও পারছে না, মানে কি বলেও খুঁজে পাচ্ছে না, মানে কোথায় বেরোচ্ছে না ওর গলার থেকে। পরের দিন সকালবেলা আশিসের ডেড বডিটা গ্রামের সবাই দেখতে পায়। তো ডেড বডি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ও খুব প্রচন্ড একটা ভয় পেয়ে ওর হার্ট অ্যাটাকটা হয়েছে। তো ওর মা বাবা এসে কাঁদতে লাগলো। ওর যে প্রিয় বন্ধু রনি, সেও মানে একটু মানে কাঁদো কাঁদো চোখ বলতে গেলে, কিন্তু ভয় পেলো যে কি ও এমন কি এমন জিনিসটা দেখলো যে এরকমটা হলো। তো এই নিয়ে ও কিছুদিন ভাবতে শুরু করলো। তার মোটামুটি কিছুদিন পরেই সৌমেন নিজের দোকান বন্ধ করে, মানে পাড়ার দোকানের যে ওর যে স্টেশনারি নিজের দোকান আছে, ও বন্ধ করে বাড়ি ফিরতে একটু দেরি হলো রাত্রিবেলা। তো ওর সাথেও কিন্তু এই সেম কেসটা ঘটলো, মাথায় ওলনাটা পুরো ঢাকা দেওয়া। তো আর কেউ ছিল না, পিয়ালি কিন্তু ছিল। তো হঠাৎ করে সৌমেনকেও ওই একইভাবে ডাকায় যে ও দাদা একটু আমাকে দাঁড় করে দেবেন একটু আগে, এখানে কাউকে দেখতে পেলাম না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো ওই দিকেই যাচ্ছেন, তো একটু হেল্প করলে ভালো হতো, আপনি যদি আমার সাথে যান তাহলে ভালো হয়। তো সৌমেন তো দেখলো যে বাহ, এ তো ভালো, একা একটা হাট্টা একটা গল্প করতে করতে যাওয়া যাবে, বেশ ভালোই হয়, বন্ধুত্ব জমানো যাবে। তো কিছুটা যাওয়ার পরে হঠাৎ খিলখিলে হাসতে শুরু করে মেয়েটি। ঘোমটাটা টুলানোর পরেই তোমার বুঝতে পারে পিয়ালি ওটা। আর সেই সেম কেসই ওর সাথে ঘটলো, মানে যেমন আশিসের সাথে ঘটনাটি ঘটেছিল, সৌমেনের সাথেও সেই সেম কেসটি হলো। ও যেন কি বিভৎস কিছু একটা দেখে ওর হার্ট অ্যাটাক হয়ে গেছে। এবার কিন্তু রনিত কিন্তু একটু ভয় পেতে শুরু করলো, যে এভাবে যে ওর দুই বন্ধু মরলো কি করে, আর একই হয়ে মরেছে। তো ব্যাপারটি হচ্ছে, ওরা তিনজন মিলে পিয়ালিকে খুন করে, যে এমনভাবে দেখা জিনিসটাকে যেন সুইসাইড মনে হয়। মানে ওরা তিনজন কিছু চোরা কারবারের কথা বলছিল, তো হঠাৎ সেটা পিয়ালি শুনতে পায়। তো সেটা তো ওরা তিনজনেই দেখতে পেয়ে যায় ওরা, তখন তিনজন মিলেই মার্ডারটি করে। আর জিনিসটাকে এমনভাবে সাজানো হয় যেন মনে হয় যেন আত্মহত্যা একটা। তো এবার কিন্তু রনিত প্রচন্ড ভয় পেয়েছে যে ওরা তিনজনে কিন্তু কাজের সাথে জড়িত। এবার কিন্তু রনিত মানে একটু রাতের বেলা কম বেরোতে শুরু করলো। ও সকালবেলা বেরোতো, কিন্তু রাতের বেলা ও যেন একটা কোনো চিন্তার মধ্যে মগ্ন থাকতো, ঘর থেকে বেরাতো না। আর যে বাকি ওর বন্ধু দলবল ছিল, মাঝে মাঝে ওর বাড়িতে দেখা করতে আসতো। তো এই ব্যাপারটা কিন্তু গ্রামের মোড়ল, মানে ওর বাবাও কিন্তু জানতো। তো ছেলে স্নেহ, বুঝতে তো পারছেন, জিনিসটাকে পরে চাপা দেওয়া হলো। তো কিছুদিন পর ওর বাড়িতে প্রায় একটি মেয়েকে দেখা যেতে শুরু করলো, ঘোমটা দেওয়া। সেটা কিন্তু রনিতের মাও দেখতে পেয়েছে।
এমনকি ওর যে দ্বিতীয় স্ত্রী সোনালি, সেও কিন্তু দেখতে পেয়েছে, মাঝে মাঝে দেখা যায়। তো দেখা যায় তো, কিন্তু ঘরের কোনো ক্ষতি করতো না, বা কোনো আসবাবপত্র ভেঙে দিচ্ছে বা কোনো কিছু ছুড়ে দিচ্ছে, মানে অতিরিক্ত আত্মা থাকা তো কিরকম হয়, বাসন ফেলে দেওয়া, ঘরের জিনিসপত্র ফেলে দেওয়া, মানে নিজের এক্সিস্টেন্সটা বোঝাতে চায় যে এখানে কেউ যেন আছে, কিন্তু ও সেটা দেখাতো না। ও মাঝে মাঝে ও দেখতে পেত রাত্রে বেলাতে। তো সোনালি কিন্তু বুঝতে পেরেছিল কেউ যেন কিছুটা বলতে যায় আমাকে। তো হঠাৎ সোনালি একদিন ঠিক করে জিজ্ঞাসা করলো যে তুমি কে। তো তার ঠিক পরের দিনই হঠাৎ পিয়ালিকে দেখতে পায়, মাথায় ঘোমটা দেয়, ও তখন ঘোমটা দেওয়া ছিল। তখন বললো তুমি কে। তখন ঘোমটাটা খুললো। ঘোমটাটা খোলার পর দেখলো চারিদিকে ক্ষত ক্ষত অবস্থা, মানে টর্চার করলে যেমন হয় সেরকম অবস্থা। তো তখন সোনালি কিন্তু একটু বললো যে তুমি কে, তো আর তুমি বারবার করে আমাদের বাড়িতে দেখা দাও কেন, তুমি আমাকে আজকে ব্যাপারটা খুলে বলো সোনালিকে। তো সোনালি বললো আর কি পিয়ালিকে, তো পিয়ালি পুরো ব্যাপারটা বললো যে আমাকে টর্চার করা হতো, অত্যাচার করা হতো, কিন্তু আমার বাবা তো সাধারণ মানুষ একজন, তো কিছু করতে পারেনি। তো আমি এই যে গ্রামের যে দুটি দেখলে, যে দুটি ডেড বডি দেখলে ভয় পেয়ে মৃত্যু হয়েছে, ওরা দুজন আর রনির তিনজন মিলে আমাকে মার্ডার করেছে। পরে ব্যাপারটিকে সুইসাইডের মতো করানো হয়েছে, কারণ আমি ওদের চোরা কারবারের ব্যাপারটা জানতে পেরে গেছিলাম। সেটা কিন্তু তোমার শ্বশুর মশাই জানতে পারেন, কিন্তু দেখলো ব্যাপারটা ছড়িয়ে গেলে বিপদ, তো তখন ব্যাপারটা চেপে দেয়। তোমাকে আমি সব পুরো কথাগুলো বললো, তো তোমার কাছে একটি রিকোয়েস্ট আমার, যে দেখো তুমি যদি চাও হেল্প করবে আমার, করতে পারো আইনিভাবে, আর না হলে কিন্তু আমি নিজের পথ দিয়ে, নিজের যেমনভাবে দুজনকে মেরেছিলাম সেরকম তোমার শ্বশুরমশাই আর তোমার স্বামীকেও সেভাবেই শাস্তি দেবো। তো তখন সোনালি বললো না তুমি চিন্তা করো না, তুমি যখন আমাকে ভরসা করে কথাটা বলেছো, তখন আমি এর ব্যবস্থা নেবো। তারপর ওর বাবা বড় পুলিশ অফিসার একজন, বড় পদের একজন, তো বললো ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, যদি কোনো প্রমাণ পাই, কোনো কিছু যদি ক্লু পাওয়া যায়, তাহলে জিনিসটা ভালো হবে আর কি। তারপর হঠাৎ একদিন ওরা ক্লু, মানে সোনালি অনেক কষ্ট করে ক্লু জোগাড় করলো। পরে ওর স্বামীকে, রাম মোড়লকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। তারপর তো অনেক রকম কেস চলে, কিন্তু মাঝে মাঝে কিন্তু জেলের মধ্যে ওর বাবা আর ছেলে দুজনে কিন্তু পিয়ালিকে কিন্তু মাঝে মাঝে দেখতে পায়, কিন্তু ওরাই দেখতে পায়, আর কেউ কিন্তু কেউ দেখতে পায় না। ওরাই কিন্তু দেখতে পায়, কিন্তু আর কেউ দেখতে পায় না। পরে ওদেরকে পাগলখানায় নিয়ে যাওয়া হয়ে যায়। মানে ওরা যখন পিয়ালিকে জেলের মধ্যে দেখতো, তখন সে চারিদিকে হঠাৎ করে ভয় পেয়ে উঠতো, বিভিন্ন রকম কাণ্ড কারখানা করে উঠতো। তাই বললো এদের মানসিক অবস্থা খারাপ আছে, তো এদেরকে পাগলখানায় দিয়ে দাও। তো পাগলখানায় ওরা আজও আছে, আর মাঝে মাঝে দেখে পিয়ালিকে। তো এই ছিল এদের শাস্তি, একেই বলে সময়ের খেলা। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমার কেমন লাগলো, লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু করতে ভুলবে না।